ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনের চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল। এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। অর্ডার করুন। মেয়েটি কিছু বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়, ঘোলাটে চোখ, কাটার ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটো লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে। মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 40 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝেছ পদ্মর মা, এবার যে পাত্র আনছি এক্কেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহান ভালা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মোর্শেদের বড় সেরিডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর সেরি নাই? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলে কি সব পাওন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপা রে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বললেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ,
মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগেই লিপস্টিক মাখেনি। টিন দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রৌদ্রের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অব্দিও বলেন না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস, এইটুকুই। এর বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়াই সারাক্ষণ সে করে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো?
পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি আন্ধার কেন? বাতি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসল, বলল, হ আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেডিগুলান কইতে? আছে রুমে, পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামো না তোমার সরাইখানাত যাইতে হইব? কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সাল্লা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছল চাতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন কথা শুনিস না আমার? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হলো পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকোচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হো হো করে কেঁদে উঠল। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল। যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকল। পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতস্বিনী। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে।
এর পরদিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হইছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো, আপা, এই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হইছে, রাইতে কে জানি মাইরা ফেলাইছে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন। পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে, 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর থানা, পুলিশ নিশ্চয় চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস বোন, বাড়ি ভর্তি মানুষ, আরো মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে ওঠে। খেয়াল করে দেখেন 2 জন মহিলা তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওনার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সে হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিটমিট করে বলেন, তুই খুন করছস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে বলে দেয়? পুলিশ তো তার মাকে নিয়ে যাবে না। দে খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমায়েশ দিলেন, এই মাইয়া যা,
পানি লইয়া আয়। অনেকক্ষণ ধইরা দমটা আটকাই আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন, খবর তো ভালাই। বাবা, সেরিডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক, কি কন? মেজোডা না, বড়ডা। তোমার বউ তো মরিসের লাহান, কোনো বায়ও রাজি হয় না। তুমি বোঝাও সেন, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দিবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় সেরি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন, এরপর বড় অসুখে পড়লেন, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহুন ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধরাই দেওয়ার লাগে। বুঝছনি, তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা বাড়িঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তোলেন। হেমলতা সাপ নাকচ করে দিল। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন, পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষি মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রাগে রক টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দেয়ার নটি হইব, তখন আমার ঠ্যাঙও পাইবা না। এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়। বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক।